Okay, good day to you. জানি না এটা মর্নিং না নাইট, ঠিক আছে। সো আমরা আজকে মূলত আইসিটি চ্যাপ্টার 2 এবং লাস্ট লেসন 4 শেষ করবো, ঠিক আছে। এগুলোর মাধ্যমে আমরা চ্যাপ্টার 2 শেষ করে দিতে হবে পুরোপুরি। রাইট, মে আই চেক দ্য রেকর্ডিং? ইয়েস প্লিজ, ইট ইজ গোয়িং অন, থ্যাংক ইউ। সো আমি যদি দেখতে চাই আমাদের লাস্টের টপিক, আমাদের মূলত এটা বাকি আছে ট্রাভেল শুটিং, রাইট। সো নাম থেকে আমরা বুঝতে পারতেছি ট্রাভেল, ইংলিশে দেখি TROUBLE, ট্রাভেল, ট্রাভেল শুটিং, ঠিক আছে। এই ট্রাভেল মানে কি সমস্যা, এবং শুটিং মানে হচ্ছে খুঁজে বের করা, ঠিক আছে। খুঁজে বের করা, সহজ বাংলা যদি বলি, খুঁজে বের করা এবং সেটাকে সলভ করা। সো নাম থেকে আমরা বুঝতে পারতেছি সাধারণ ট্রাভেল শুটিং মানে আমরা হচ্ছে সমস্যাগুলো আইডেন্টিফাই করব, বের করব এবং সেগুলোকে পরে অ্যানালাইজ করব। আচ্ছা, ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করবে অথচ কখনো সেটি বিগড়ে যায়নি, তা ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরি করেনি এমন অভিজ্ঞতার মানুষ পৃথিবীতে বিরল, তাই তো? হ্যাঁ, কোনো সমস্যা সাধারণত, আবার কিছু সমস্যা জটিল, তাই না? সাধারণ সমস্যাগুলো অনেক সময় ব্যবহারকারীকেই ঠিক করতে ফেলতে পারে। জটিল সমস্যার ক্ষেত্রে অভিজ্ঞ কারোর মাধ্যমে ঠিক করতে হয়, ঠিক আছে। সো কম্পিউটার বা আইসিটি যন্ত্রগুলো এর ব্যতিক্রম নয়। তোমরা যারা ইলেকট্রনিক যন্ত্রণা ব্যবহার করো তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো প্রত্যেকটি যন্ত্রের সাথে একটি করে ম্যানুয়াল বা ব্যবহার নির্দেশিকা থাকে, ঠিক আছে। সো আমি যদি একটু জেনে নেই ম্যানুয়াল। সো প্রত্যেকটি যন্ত্রের সাথে কী থাকে? প্রত্যেকটি যন্ত্রের সাথে আমরা একটা ম্যানুয়াল পাই, ঠিক আছে। অনেক বড় একটা ম্যানুয়াল পাই, অর্থাৎ বড় একটা পেজের অনেকগুলো পেজ মিলে একটা নির্দেশিকা থাকে আর কি, ঠিক আছে। সেটার মধ্যে অনেক কিছু লেখা থাকে। এই নির্দেশিকার একটি বিশিষ্ট বৈশিষ্ট্য হলো এর শেষ দিকে 1 বা 2টি পৃষ্ঠা থাকে, যার শিরোনাম হলো ট্রাভেল শুটিং, ঠিক আছে। ট্রাভেল শুটিং অংশে সাধারণ সমস্যার প্রকৃতি এবং সমস্যা দেওয়া থাকে। দেখো তাহলে ট্রাভেল শুটিং কী বলে? ট্রাভেল শুটিং অংশে সাধারণত সমস্যার প্রকৃতি, অর্থাৎ কী ধরনের সমস্যা এবং সেটা সমাধান কী করা যাবে সেটা নিয়ে কিছু লেখা থাকে, ঠিক আছে। সো ট্রাভেল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তিস্থল নির্ণয়ের প্রক্রিয়া। তো হোয়াট ইজ ট্রাভেল শুটিং? হোয়াট ইজ ট্রাভেল শুটিং? সো ট্রাভেল শুটিং হলো কোনো সমস্যার উৎস বা উৎপত্তিস্থল কোথা থেকে শুরু হয়েছে, ঠিক আছে। সাধারণত কিছু প্রশ্ন উপস্থাপন করা হয় এবং পাশাপাশি সমস্যার সমাধান দেওয়া হয়। ব্যবহারকারী তার প্রকৃতির বা তার সমস্যার প্রকৃতি অনুযায়ী সাধারণ অনুসরণের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটি সমাধান করতে পারে, ঠিক আছে। সো দেখো মূলত ট্রাভেল শুটিং হচ্ছে এমন কিছু যা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে করতে হয়। অন্য যে কোনো ইলেকট্রনিক যন্ত্রের তুলনায় কম্পিউটার বা আইসিটি যন্ত্রে ট্রাভেল শুটিং একটু বেশি প্রয়োজন হয়। এর একটি সম্ভাব্য কারণ হলো এই যন্ত্রগুলো আমরা অনেক বেশি সময় ধরে ব্যবহার করি, ঠিক আছে। তাই আইসিটি ব্যবহারকারীদের অবশ্যই সাধারণ ট্রাভেল শুটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। সাধারণত হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাভেল শুটিং ব্যবহার করা হয়, ঠিক আছে। কারণ সফটওয়্যারের ক্ষেত্রে আমরা ট্রাভেল শুটিং করে থাকি, সেটাও দেখা গেছে অনেক নেগলিজেন্ট অ্যামাউন্ট, ঠিক আছে। সাধারণত সফটওয়্যারগুলো নিজে থেকে অপটিমাইজ থাকে, আপডেট হতে থাকে, আমরা সেটা বেশি একটা ট্রাভেল শুটিং করা দরকার হয় না। আচ্ছা, সো দেখো এখানে কিছু প্রবলেম দেওয়া আছে। প্রথমে হচ্ছে সিস্টেম চালু হচ্ছে না। এটা না হওয়ার জন্য হয়তো বা মেন ক্যাবেল সংযোগটি ঢিলা হয়ে গেছে, মাদারবোর্ডে পাওয়ার আসছে কিনা দেখতে হবে, মেন বোর্ডে যদি আসে না সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে, স্থানীয় কোনো সার্ভিস সেন্টার নিয়ে অভিজ্ঞতা দেখাতে হবে। এটা আমার দরকার নেই, জাস্ট জেনে রাখবো। সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না, এরকম হয় না যে আমাদের সিস্টেম চলতেছে তো মনিটরে কিছু দেখা যাচ্ছে না।
প্রথমেই তো মনিটরে বাতি জ্বলছে কিনা সেটা দেখতে হবে। যদি মনিটরে যদি লাইট না জ্বলে তাহলে দেখতে হবে মনিটরে ডেটা কেবল ঠিকভাবে আছে নাকি বা কেবল লুজ আছে নাকি। সিস্টেমটি বন্ধ করে মেইন সিস্টেমের পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে সতর্কের জন্য। মেমোরি শর্ট থেকে সকল র্যাম সরিয়ে ফেলতে হবে। একটি ইরেজার, খেয়াল করো, একটি ইরেজার রাবার দিয়ে র্যামের কানেক্টরগুলোকে ঘষে পরিষ্কার করতে হবে, ঠিক আছে। তারপর শক্ত ব্রাশ দিয়ে সবগুলো র্যাম শর্টকে পরিষ্কার করতে হবে। র্যাম ইনস্টল বা কম্পিউটার চালু করা আছে নাকি, কোনো বিপ সাউন্ড হয় কিনা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। লাইক আমরা যদি দেখো এখানে খেয়াল করো, আমরা যদি র্যাম ইনস্টল না করে আমরা যদি কম্পিউটার অন করি তখন আমাদের কিছু বিপ সাউন্ড থাকা যাবে, ঠিক আছে। এগুলো কিন্তু বিভিন্ন কোড থাকে বিপ সাউন্ডের মাধ্যমে, লাইক টিট টিট এরকম অনেক ধরনের কোড থাকবে, একবার দুইবার তিনবার বারবার হচ্ছে কিনা এগুলোর উপর ভিত্তি করে তুমি একটা আইডেন্টিফাই করতে পারবা, ঠিক আছে। সাউন্ডগুলোর উপর ভিত্তি করে ওইটা একটা কোডের মতো, ঠিক আছে। একবার বিপ করলে এই সাউন্ড এই কারণ, দুইবার বিপ করলে এরকম, তিনবার যদি একই রকমভাবে বিপ করে তখন এরকম, বিভিন্নভাবে এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে। সেটার উপর ভিত্তি করে আমরা একটা আইডেন্টিফাই করতে পারি। তো বন্ধ করে র্যাম ইনস্টল করে চালু রাখতে হবে, বিপ সাউন্ড না হয়, র্যামটি সমস্যাযুক্ত, এবার ডিসপ্লে না আসতে নতুন র্যাম লাগাতে হবে, ঠিক আছে। র্যামকে পরিষ্কার সো এটাই হচ্ছে মূলত কাজ। র্যাম সাধারণত নষ্ট হয় না, তবে চেক করতে হয়, ঠিক আছে। সিস্টেম অত্যন্ত গরম হয়ে গেলে আমাদের রেসিনটি খোলো, আমাদের বাইরের যেই বক্সটা থাকে মাদারবোর্ড থেকে যত করে সিপিইউ তথা প্রসেসর ফ্যানটি সরাতে হবে, কিন্তু প্রসেস সরানো যাবে না। হিট সিঙ্কে প্রচুর ধুলোবালি জমে থাকতে পারে, বায়ু চলাচল বাধা করতে হচ্ছে, ফলে সিপিইউ ঠান্ডা হতে পারছে না। হিট সিঙ্ক বা ফ্যানটি ভালোভাবে পরিষ্কার করে পুনরায় ইনস্টল করতে হবে। মূলত এই কাজগুলো হচ্ছে আমাদের বেসিক কাজ। সো এখানে এগুলো আমরা করতে গিয়ে অবশ্য সতর্কতা থাকবে, ঠিক আছে। অনেক সময় দেখা যায়, আমার ক্ষেত্রে যেটা হয়েছে দেখা গেছে অনেক সময় প্রবলেমটা এটা অনেক ছোটো ছিল, কিন্তু আমি এটা খুলতে গিয়ে ভালোভাবে খুলতে পারি নাই, ভালোভাবে এগুলো উল্টাপাল্টা হয়ে গেছে। পরবর্তীতে আমি লাগাইতে গিয়ে দেখি সমস্যাটা আরও জটিল হয়ে গেছে, ঠিক আছে। সো সেটা করা যাবে না আর কি, তবে এখন পারি। আচ্ছা, দেখো কোনো রূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারকে কয়েক মিনিট পর শাট ডাউন হয়ে যায়, ঠিক আছে। আমাদের খেয়াল করতে হবে তাহলে এটা কী হইতে পারে। সতর্কতার সাথে মাদারবোর্ডের দিক ভালো করে দেখে নাও, লিকযোগ্য ক্যাপাসিটার উপর খুলে আসছে কিনা এরকম খেয়াল করে তুলব। আইসি কানেক্টেড তো এটা হয়ে যায় আর কি, ঠিক আছে। তারপর উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং করে গেলে কি হয়, ফরম্যাট করে আমরা সি ড্রাইভ, খেয়াল করো, সি ড্রাইভ ফরম্যাট করে নতুন করে উইন্ডোজ ইনস্টল করবো, ঠিক আছে। তারপরে এগুলাই মূলত আর কি, এখানে পড়ার মতো কিছু নেই। জাস্ট আমরা এখানে পড়বো কি, আমরা এখানে পড়বো মূলত একটু মনে রাখবো এগুলো কী হয়। কম্পিউটার ঘন ঘন হ্যাং বা রিবুট হয়ে যায় তাহলে কি করতে হবে। তারপর এখানে একটা জিনিস থাকে যেটা গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিকের জন্য, সেটা হচ্ছে এই বিষয়টা আর কি, ঠিক আছে। যেটা কি লেট মি জাস্ট, আচ্ছা, সো এটা মূলত এই নাম্বারটা আর কি, 9 নাম্বারের মধ্যে সিএমওএস কাকে বলে, সিএমওএস, ঠিক আছে। এই সিএমওএস দেখো, সিএমওএস হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এটা মূলত আমরা একটা ব্যাটারির মতো আর কি, ঠিক আছে। আমরা যেই লাইক ক্যালকুলেটারে বা আমরা যেই নর্মাল মধ্যে একটা গোল ব্যাটারি ব্যবহার করি, এরকম একটা গোল থাকে, ঠিক আছে, 50-60-70 টাকা এরকম আর কি। এটা হচ্ছে সিএমওএস ব্যাটারি। এটাই মূলত কম্পিউটারের তারিখ এবং সঠিকভাবে ঠিক রাখে আর কি, ঠিক আছে। এটা যদি নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায় বা কার্যকারিতা হারায় ফেলে তখন মূলত কম্পিউটার বারবার করে তারিখ ভুলে যায় আর কি, ঠিক আছে। অর্থাৎ কম্পিউটারের তারিখ বা সময় সবগুলো মূলত এই সিএমওএস বা কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরের মধ্যে যুক্ত থাকে। তো এটা কিন্তু নিবৃত্তিকে আসবে বা ওয়ান ওয়ার্ডে আসতে পারে। এটা ফুল ফর্ম কি, ঠিক আছে। আচ্ছা, সো তারপরে খেয়াল করো, বুট ডিস্ক ফেইলিওর অর্থাৎ হার্ড ডিস্ক নট ফাউন্ড দেখাইলে কী করতে হবে। হার্ড ডিস্কের জাম্পার এগুলো ঠিক করে রাখতে হবে বা ডিটেক্ট করতে হবে বিভিন্ন কারণে, ঠিক আছে। আচ্ছা, সো এইগুলো মূলত পড়লেই পারবা। এটা তো আউট অফ মেমোরি বা নট ইনাফ মেমোরি থাকলে সেটা আমরা কী করতে হবে, এগুলো ডিলিট করতে হবে। এক্সট্রা যদি তারা রাখি, কিবোর্ড কাজ করছে না, কিবোর্ডের সাথে কানেক্ট করা আছে নাকি সেটা দেখতে হবে। অ্যান্টিভাইরাস, যেটা অ্যান্টিভাইরাস ক্লিন করতে হবে, তার নতুন কিবোর্ড লাগাতে হবে, এগুলো মূলত। তারপরে এটাই আর কি। সো মনিটরে কোনো পাওয়ার নেই, এসি, আচ্ছা, ব্রাইটনেস কিন্তু চালু, পর্দার ছবি নেই, বিভিন্ন কারণ আর কি, ঠিক আছে। এখানে অনেক কিছুই মূলত আমরা করা ফেলছি। প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না, সঠিক মডেলের প্রিন্টার নির্বাচন করতে হবে। প্রিন্টারের সঙ্গে কেবলটি চেঞ্জ করে আছে নাকি, প্রিন্টারের কোনো একটা কাগজ কার্টিজে, প্রিন্টারের মধ্যে আমরা কার্টিজ থাকে আর কি, ঠিক আছে। প্রিন্টারে যেটার মধ্যে কালি লাগাই সেটা হচ্ছে কার্টিজ বলা হয়, কালি থাকে, সেটা আমরা কিনে নিয়ে আসি। সেটাকে আমরা দেখতে হবে সেটা ঠিকভাবে আছে নাকি, সঠিক কার্টিজ আছে নাকি। ফেলো করার পর যদি লাল কিংবা হলুদ কিংবা ব্লিঙ্কিং হলুদ বেজে থাকে তাহলে প্রিন্টার রিসেট বাটন চাপ দিতে হবে।
একটু পয়েন্ট আছে। তো প্রিন্টের সাথে সর্বপ্রথম ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হবে, অভিজ্ঞ করে, মূলত এগুলো হচ্ছে আমাদের কাজ। তো এখানে অন্য কিছু ছিল না আর কি, ঠিক আছে। সো আমি যদি একটু এখানকার লাইক অনুশীলনগুলো দেখি, প্রথমেই তো টেম্পোরারি ফাইল বেশি হলে কী ঘটে, ঠিক আছে। টেম্পোরারি ফাইল মূলত আমি বলেছিলাম টেম্পোরারি ফাইলগুলো কী কী। টেম্পোরারি ফাইল হচ্ছে এই তো আমাদের কয়েকদিন আগে যখন আমাদের লেকচার 2 করছিলাম তখন হঠাৎ করে আমাদের কী হয়ে গেল, আমাদের মূলত কারেন্ট চলে যাওয়ার ফলে আমাদের ল্যাপটপটা বন্ধ হয়ে গেছিলো। তো বন্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু ওই ডেটাগুলো বা যে ক্লাসটা রেকর্ড করা হচ্ছিলো সেটা কিন্তু পাওয়া গেছে। কেন? এটা তো আমি সেভ করিনি তখন, কারণ কারেন্ট তো হঠাৎ করে চলে গেছে, আমি তো সেভ করার সময় পাইনি। কিন্তু আমি এই যে এখন বর্তমানে ক্লাস নিচ্ছি, সেভ না করলেও এটা মূলত টেম্পোরারি ফাইল হিসেবে একটা জায়গায় স্টোর হয়ে গেছে, ঠিক আছে। তুমি যদি পরবর্তীতে রাখো এটা রাখবে, না হলে এটা ডিলিট করে দেবে। সেটা কিন্তু বেশি হয়ে যায়, মূলত এগুলো থাকতে থাকে, ঠিক আছে। এগুলো জমতে থাকে বিভিন্ন সময়, কম্পিউটার এগুলো নিজে থেকে ডিলিট করে না। তো তুমি যদি এটা অপটিমাইজ না করো বা নিজে থেকে এটা অপশন না সেট করে দাও, তখন দেখা গেছে এটা থেকে যাবে। সো টেম্পোরারি ফাইল বেশি হলে কী করবে, মূলত কম্পিউটার স্লো হয়ে যাবে, ঠিক আছে। কারণ অ্যান্টিভাইরাস কাজ করে এটা কোনো বিষয় হবে না। ইন্টারনেটে প্রবেশ করার সঙ্গে টেম্পোরারি ফাইলের কোনো সম্পর্ক নাই। কম্পিউটারের গতি বেড়ে যাবে অবশ্যই না, টেম্পোরারি ফাইল বেশি হয়ে গেলে গতি কমে যাবে বা স্লো হয়ে যাবে। সিডি ডিভিডি পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি চালু করতে হয়, ঠিক আছে। সিডি ডিভিডি পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে হলে আমাদেরকে মূলত হচ্ছে কোন প্রোগ্রামটা, এখানে অটো রান নাকি সেটআপ। আচ্ছা, এটা মূলত দুটোই হতে পারতো, এই দুইটা বাদ দিয়ে সেটআপ হইতে পারতো, আমরা সেটআপও করি বা অটো রানও করি। এখানে মূলত আমাদের অটো রান হবে আর কি, ঠিক আছে। আমি যদি একটু দেখে নিই, তোমার অ্যাটলিস্ট পারার কথা, কারণ ওই অধ্যায়ের মধ্যে আছে, দেখো। আচ্ছা, সফটওয়্যার ইনস্টল কীভাবে করবো আর কি, ইনস্টলেশন, এই তো এখানে। এটা আমি একটু স্কিপ করে গেছিলাম মেবি। দেখো, অপারেটিং সিস্টেম ছাড়া আচ্ছা কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমেই হচ্ছে কপি করতে হবে। সফট কপি ডিভিডি পেনের পাওয়া যাবে। বেশিরভাগ সফটওয়্যারের সাথে অটো রান নামক একটি প্রোগ্রাম যুক্ত থাকে। প্রোগ্রামটি প্রবেশ করালে অটো রান প্রোগ্রাম সচল হয়ে যায় এবং সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চায়। অনুমতি সাপেক্ষ করার কথা হচ্ছে আমরা হচ্ছে মূলত তাহলে আমাদের যদি বলা হয়েছে সিডি ডিভিডি পেন ড্রাইভ থেকে ইনস্টল করতে হলে কোন প্রোগ্রামটি চালু করতে হয়, প্রথমে চালু হয়, প্রথমে আমাদের কি চালু হয়, তাহলে আমাদের অটো রান চালু হয়, তাই না? দেখলাম কি, এখনই ভুলে গেছি। আচ্ছা, সো প্রোগ্রাম যুক্ত অবস্থা থাকে, অটো রান সচল হয়ে যায় এবং সেট আপ করানো হয়েছে, তাহলে মূলত অটো রান চালু হয়ে থাকে, ঠিক আছে। আমাদের এখানে অটো রান মূলত এটা কিছুই না, দুইটা মূলত কোনো নর্মালি আমরা এটা সেট আপ বলে থাকি। অটো রান মূলত একটা অপশান দেখায় আর কি, যেটাকে আপনি অটো রান মানে নিজে থেকেই চালানো যাবে নাকি আপনি আবার পরে সেটিং করবেন, ঠিক আছে। এটা কোনো কিছু বিষয় না, এটা ফাউল একটা কোশ্চেন। কিছু ফাউল কোশ্চেন থাকে আইসিটির মধ্যে, এগুলো এখন দেওয়ার কোনো মানে হয় না। এগুলো মূলত আপডেটেড ভার্সন হয়ে গেছে, তো এখন মূলত আমরা যেগুলো পড়তেছি সেগুলো সবাই পারি, তো নতুন করে আইসিটি বই লেখা দরকার। আচ্ছা, কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ, এটা কি বলবো বলো তো? 5 সেকেন্ড টাইম। 5 4 3 2 1। আচ্ছা, সেটা মূলত আমাদের তথ্য, ঠিক আছে। তথ্য হচ্ছে পৃথিবীর সম্পদ বর্তমানে, আধুনিক, কারণ তথ্য দিয়েই সব কিছু করা যাচ্ছে, তাই না? আচ্ছা, সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে হার্ডওয়্যারে সেটিকে সাপোর্ট কিনা অবশ্যই। কারণ তুমি দেখা গেছে একটা সফটওয়্যার কিনলা, মানে একটা ধরো যে একটা লেটস একটা গেম মতো একটা সফটওয়্যার কাইন্ড অফ। সো গেম দেখা গেছে তুমি অবশ্যই ইনস্টল করতে যাবা। এখন তোমার ধরো যে মোবাইল হচ্ছে তোমার হচ্ছে সিম্ফনির একটা ছোটো মোবাইল, কিন্তু তুমি মোবাইলের মধ্যে ইনস্টল করবা তুমি ধরো যে লাইক ফ্রি ফায়ার বা অন্য ধরনের বড় গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম, তখন তুমি এটা কাজ করবে না। তারপর সফটওয়্যারটি বন্ধ হয়েছে কি না এটাও আমাদের একটু দেখতে হয়, এবং অ্যাডমিনিস্ট্রেটর এটা আমাদের তিনটে দেখতে হয়, ঠিক আছে। কথা হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ করবো কেন? কারণ বিভিন্ন থার্ড পার্টি অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো মূলত বিভিন্ন সফটওয়্যারকে ইনস্টল করতে গেলে বিভিন্ন সমস্যা করে আর কি, ঠিক আছে। এটার জন্য আগে করতো, এখন মূলত কোনো দরকার হয় না আর কি। এখন এটা অটোমেটিক্যালি সফটওয়্যার বুঝতে পারে, আধুনিক হয়ে গেছে। আগের কম্পিউটারগুলোতে বা আগের সিস্টেমগুলোতে এগুলো ছিল আর কি।
যাই হোক, তো আমাদের বই হিসাবে আগে, তো বই যেহেতু আগের, আমাদের মূলত অ্যান্সার 3ই হবে, মানে ঘ, 1 2 3 তিনটা, ঠিক আছে। আচ্ছা, সো ইকরাম সাহেব দেখছেন কয়েকদিন পরে হঠাৎ বন্ধ হয়ে আবার চালু হয়। আরও লক্ষ্য করলেন কম্পিউটার কাজে গতি কমে গেছে। তার বন্ধুর মনে পেনড্রাইভ থেকে একটি গান কপি করার পর শুরু হয়েছে, ঠিক আছে। বন্ধুর পেনড্রাইভ থেকে একটা গান নিয়েছিল। তো এটার জন্য দায়ী কি? এটার জন্য অবশ্যই আমাদের দায়ী হচ্ছে আমাদের ভাইরাস সফটওয়্যার, ঠিক আছে। কারণ অ্যান্টিভাইরাস থাকলে তো এটা হয়তো না। ইউটিলিটি সফটওয়্যার তো মূলত যেগুলো কাজে লাগে, এবং অপারেটিং সিস্টেম তো আমাদের মেইন সফটওয়্যার, ঠিক আছে। সো ভাইরাস থাকার ফলেই এটা কি হলো, তাদের বন্ধ হয়ে গেছে, লাইক স্লো হয়ে গেছে, বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে। আচ্ছা, এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটার অপ্রত্যাশিত বার্তা প্রকাশ করতে পারে, অবশ্যই পারে। ফাইলগুলো আকার বেড়ে যেতে পারে, এটাই দেখাতে পারে, এবং মেমোরি কম দেখাতে পারে, এই তিনটাই হতে পারে, ঠিক আছে। এটা ঘ আমি দিব, বুঝতে পারছো? কারণ তোমার কিন্তু জাস্ট এই তো ফাইল বাড়াই গেলে, আকার বেড়ে গেলে মেমোরি তো কমবে অবশ্যই, তাই না? এবং অপ্রত্যাশিত বার্তা মূলত যে যদি ভাইরাসের মাধ্যমে হ্যাক হয়ে যায় তোমার ল্যাপটপ, তখন যে হ্যাক করবে সে চাইলে তোমার এটার মধ্যে যা কিছু করতে পারে, তোমার সফটওয়্যার, তোমার মূলত ওভারঅল কম্পিউটার দিয়ে, ঠিক আছে। তোমার মূলত পুরো নেটওয়ার্ক দিয়ে সে যা কিছু পারবে করতে পারে, এবং সেই নেটওয়ার্কের মধ্যে যদি অন্য কোনো মোবাইল ডিভাইস বা অন্য কিছু কানেক্টেড থাকে, যদি এরকম পাওয়ারফুল হ্যাকিং সফটওয়্যার থাকে বা হ্যাকার থাকে, তারা মূলত কিন্তু কী করে, সব ধরনের কাজই করতে পারে, তোমার আশেপাশে যেগুলো থাকবে সব কিছুই কন্ট্রোল করে ফেলবে, ঠিক আছে। সেটার জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক প্রিকশন নিতে হবে। আচ্ছা, তারপরে দেখো 2টা কোশ্চেন আছে, এই 2টা কোশ্চেন তুমি নিজে থেকে করবা, আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিব, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিই। প্রথমেই তোমার বন্ধু প্রায়ই কম্পিউটার গেম খেলাতে কী কী ক্ষতি হতে পারে আমরা দেখলাম। কম্পিউটার সাধারণ ট্রাভেল শুটিং একটা গুরুত্বপূর্ণ কেন, এটা যুক্তিসহ ব্যাখ্যা করো, ঠিক আছে। মূলত দুইটাই তুমি, আমাদের যেহেতু এখন 5 নম্বরের কোশ্চেন নয়, 2 নম্বরের কোশ্চেন, সো জাস্ট 2 নম্বরের, মূলত 2 নম্বরের ভিত্তিতে আর কি, ঠিক আছে। 2 নম্বরের মতো করে তুমি এটা ডেসক্রাইব করবা। প্রথমেই তো গেম খেললে কী কী অপকারিত হয়, এটা তো পয়েন্ট আকারে আমরা 4টা 5টা পয়েন্ট দিয়ে দিব, 4টা পয়েন্ট মিনিমাম, এবং 8টা দিলে বা 6টা দিলে সমস্যা নেই। এবং 2 নম্বরে হচ্ছে কম্পিউটার সাধারণত ট্রাভেল শুটিং, ট্রাভেল শুটিং কাকে বলে, এবং ট্রাভেল শুটিংয়ের ক্ষেত্রে আমরা কী কী সেই জিনিস খেয়াল রাখি, এবং কেন ট্রাভেল শুটিং করতে হয়, সেটা আমাদের একটু ব্যাখ্যা করলেই হবে, ঠিক আছে। সো এর মাধ্যমে এটা আমরা একটু শর্ট ক্লাস নিলাম, এটার মাধ্যমে আমরা মূলত আইসিটি চ্যাপ্টার 2 শেষ করে ফেলেছি, ঠিক আছে। তুমি এই পয়েন্টগুলো আমি একটু পড়াই নাই, কারণ এখানে গুরুত্বপূর্ণ, মূলত তুমি এটা পড়লে তুমি মনে থাকবে না আর কি, তুমি যতক্ষণ না পর্যন্ত এটা তুমি কাজে লাগাবা, বুঝতে পারছো। যতক্ষণ না পর্যন্ত তুমি এগুলো না দেখবে, ততক্ষণ পর্যন্ত তোমার এগুলো পড়লে কোনো কাজে দিবে না, ঠিক আছে। সো আমি জাস্ট সিএমওএস কাকে বলে এটা জাস্ট তুমি করলা, এবং জাস্ট একটু তুমি আইডিয়া রাখতে পারো, তুমি এই টার্মগুলোর সঙ্গে একটু খেয়াল রাখো, ঠিক আছে। লাইক আউট অফ মেমোরি মানে কি, নট এনাফ মেমোরি মানে কি, কিবোর্ড না কাজ করলে আমরা কোথায় কোথায় কাজ, এগুলো তুমি একটু কাজ করো। এবং তুমি যেহেতু কম্পিউটার আগেও দেখেছো, তো সেটার সঙ্গে একটু অ্যাকোমোলেট হওয়ার চেষ্টা করো, লাইক একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে এই সমস্যাগুলো, এটা থেকে অনেক কিছু কোশ্চেন আসবে না, জাস্ট বেসিক টপিকগুলো জানতে হবে, লাইক ট্রাভেল শুটিং কাকে বলে, এবং সিএমওএস, এবং কিছু কিছু নর্মাল ট্রাভেল শুটিং ফাংশনগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। সো এর মাধ্যমে আমাদের মূলত এই অধ্যায় শেষ, আমরা আইসিটি চ্যাপ্টার 2 শেষ করে ফেললাম। আমাদের এর পরের একটা অধ্যায় থাকবে, সেটা আমরা খেয়াল রাখবো আর কি, ঠিক আছে। সো হ্যাঁ, জাস্ট সেকেন্ড, ওকে, গুড ডে।